বিসমিল্লাহির রহমানির রাহিম। আমাদের এবারের আয়োজন বাংলা ভাষা নিয়ে, বাংলা ভাষা এবং সাহিত্য নিয়ে কয়েকটি ভিডিও বানানো, যেগুলোতে আপনার দ্রুত রিভিশন দিতে পারেন বিগত পরীক্ষায় যেগুলো এসেছিল সেগুলো, এবং কি বিগত সামনের পরীক্ষায় যেগুলো আসবে সেগুলোর জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করতে পারেন। শুরু করা যাক। ভাষা মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক অনুভব প্রকাশ ধ্বনির সমষ্টিকে ভাষা বলা হয়। তাহলে ভাষাটা কি? ধ্বনির সমষ্টিটি হলো ভাষা। ঠিক আছে। তারপর বাংলার আদি অধিবাসীদের ভাষা ছিল কি? আদি অধিবাসীদের ভাষা ছিল অষ্টিক ভাষা। জাস্ট সংক্ষেপে জেনে রাখেন, আমি এখানে শর্ট করব। তারপর সাধারণ মানুষের মুখের ভাষা হলো প্রাকৃত ভাষা। শুরু করা যাক। অধিকাংশের মতে খ্রিস্ট 10ম শতাব্দীতে বাংলা ভাষার উদ্ভব হয়। ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রিস্ট 7ম শতাব্দীতে ভাষার উদ্ভব হয়। পৃথিবীতে প্রায় 3500-এর উপরে ভাষা প্রচলিত রয়েছে, এর মধ্যে বাংলা একটি। পৃথিবীতে প্রায় 24 কোটি লোকের মুখের ভাষা হলো বাংলা। জাস্ট সংক্ষিপ্তভাবে জেনে রাখেন। আর ভাষার জগতে বাংলার অবস্থান হলো ষষ্ঠ। তারপরে শুরু করা যাক, দেখি। আমরা আবার জেনে রাখি আচ্ছা, বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে? এটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রিস্টীয় 7ম শতাব্দীতে, আর এটা অধিকাংশের মতে হলো খ্রিস্টীয় 10ম শতাব্দীতে বাংলা ভাষার উদ্ভব ঘটে। আর বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল এটি হলো 10ম থেকে 14শ শতাব্দীর মধ্যে। এটি হলো ডক্টর মোহাম্মদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 10ম থেকে 14শ শতাব্দী, আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 7ম থেকে দ্বাদশ। জাস্ট পার্থক্যটা মনে রাখবেন। এখন বিগত যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো কয়টা আমরা জেনে নিই। সেটা হলো বাংলা ভাষা কোন জনগোষ্ঠীর অন্তর্গত? এটি হলো ইন্দো ইউরোপিয়ান ভাষার অন্তর্গত। আর ইন্দো ইউরোপিয়ান ভাষা শাখার কয়টি ও কী কী রয়েছে? ভাষার শাখা কয়টি রয়েছে? এর ভাষার শাখা রয়েছে 2টি। একটি হলো ক্যান্তম, আর একটি হলো কি শতম। এটি হলো ইন্দো ইউরোপিয়ান ভাষার শাখা। তারপরে আসতে পারে কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব? বাংলা ভাষার উদ্ভব হয়েছে, জন্ম হয়েছে বঙ্গ কামরূপী থেকে। কোথা থেকে? বঙ্গ কামরূপী ভাষা থেকে। তবে এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে মাগধী প্রাকৃত থেকে এর উদ্ভব হয়েছে, আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌড়ীয় প্রাকৃত থেকে উদ্ভব হয়েছে। পার্থক্যটি আপনার এটি প্রায় পরীক্ষায় আসে। তাহলে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে মাগধী প্রাকৃত, আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌড়ীয় প্রাকৃত। ঠিক আছে। তারপরে আমরা এক্ষেত্রে দেখব বিগত কয়েকটি পরীক্ষায় কী কী প্রশ্ন এসেছিল তার কয়েকটি নমুনা আমরা এক্ষেত্রে দেখব। সেটা হলো মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশ ধ্বনির সমষ্টিকে কী বলা হয়? এটাকে বলা হয় ভাষা, যেটাই হলো ভাষার সংজ্ঞা। তারপর হতে পারে মনের ভাব প্রকাশের মাধ্যমটাও হলো একটা ভাষা। ঠিক আছে। অথবা মানুষের মনের ভাব প্রকাশের প্রধান বাহন যেটা, সেটা হলো ভাষা। তারপর ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? অবশ্যই এখানে ভাষা আগে সৃষ্টি হয়েছে, কারণ ব্যাকরণ আগে সৃষ্টি হয়নি। ভাষার পরে একে নিয়ন্ত্রণ করার জন্য ব্যাকরণটা তৈরি হয়েছে। ঠিক আছে। তারপরে
কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়? এটি এই পরীক্ষাগুলো এসেছিল। এটি হলো ইশারা এবং অঙ্গভঙ্গি, এগুলো ভাষার বৈশিষ্ট্য নয়। দেশকাল ও পরিবেশ ভেদে কিসের পার্থক্য ঘটে? এক্ষেত্রে ভাষার পার্থক্য ঘটে, কারণ এক এক দেশের এক এক ভাষা, এক এক দেশের এক এক সংস্কৃতি। তারপর হতে পারে উপভাষা কোনটি? উপভাষা হলো বিশেষের মুখের ভাষাটি হলো উপভাষা, মানে অঞ্চল বিশেষের মানুষের যে মুখের ভাষা সেটি হলো কি উপভাষা। পৃথিবীর বর্তমানে কতগুলো ভাষা প্রচলিত রয়েছে? প্রায় 2500-এর উপরে। আমরা আগেই বলেছি প্রায় 3000 ভাষা প্রচলিত রয়েছে, অথবা 2500-এর উপরে বা 3500। আচ্ছা, 3500, ঠিক আছে। ভাষার জগতে বাংলার অবস্থান কত? ভাষার জগতে বাংলা ভাষার অবস্থান হলো ষষ্ঠ। বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষীর? এরা হলো কি অস্টিক থেকেই এর উৎপত্তিটা শুরু হয়েছে। তারপর ইন্দো ইউরোপিয়ান ভাষার কতটি শাখা রয়েছে? ইন্দো ইউরোপিয়ানের 2টি শাখা, যেটি আমরা ইতিপূর্বে বলেছি। বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর সদস্য? এটি হলো ইন্দো ইউরোপিয়ানের ভাষাগোষ্ঠীর সদস্য। আর ইন্দো ইউরোপিয়ান মূল ভাষাভাষী গোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি? এটি হলো বাংলা। বাংলা ভাষার মূল উৎস কোনটি? প্রাকৃত ভাষা। বেদের ভাষাকে কি ভাষা বলা হয়? বৈদিক ভাষা। এটা অনেক পরীক্ষায় আসছে। বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? ইন্দো ইউরোপিয়ান। একই প্রশ্ন ঘুরে ফিরে বারবার আসছে। বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে? বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে? এটা হলো প্রাকৃত ভাষা থেকে। বাংলা ভাষার জন্ম হলো প্রাকৃত ভাষা থেকে, মাগধী প্রাকৃত অথবা গৌড়ীয় প্রাকৃত, সুনীতি কুমারের মতে। আর হলো কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, আলাদা আলাদা। তারপরে আসছে কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে, অথবা বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যেখান থেকে? এটা হলো কি উৎপত্তিটা হয়েছে ইন্দো ইউরোপিয়ানের অন্তর্গত আর বঙ্গ কামরূপী থেকে এটা হয়েছে। তারপর হলো কি বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে। এ মতের প্রবক্তাকে? মাগধী প্রাকৃত হলো ডক্টর সুনীতি কুমার, আর গৌড়ীয় প্রাকৃত হলো কি শহীদুল্লাহ। আচ্ছা, প্রাকৃত শব্দটির অর্থ কি? প্রাকৃত শব্দটির অর্থ কি? প্রাকৃত শব্দটির অর্থ হলো স্বাভাবিক। তারপর বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী? হলো সংস্কৃত, এর কাছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত থেকে? গৌড়ীয় প্রাকৃত থেকে। বারবার রিপিট। কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন? ঠিক আছে, সেম প্রশ্ন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন গৌড় থেকে। বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে? 10ম শতকের কাছাকাছি সময় থেকে। তারপরে বাংলা ভাষার উদ্ভব হয় 7ম খ্রিস্টাব্দে। বাংলা ভাষার বয়স, এটা যদি আসে তাহলে আমরা জানবো কত বাংলা ভাষার বয়স। এটা হলো কি 1000 বছর। আর বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি? 10ম থেকে 14র্দশ শতাব্দী। 14তম বিসিএসের প্রশ্ন। আর্য ভাষার কোন স্তর থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে? প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে। বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি? বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি? প্রাকৃত।
ভাষার মৌলিক রীতি কোনটি? বলছে ভাষার মৌলিক রীতি কোনটি? এটা হলো লেখা রীতি। এবার আমরা লিপি নিয়ে কিছু জেনে নিই। ভারতীয় লিপি, এটা ছিল প্রথমে কি ভারতীয় লিপি দুই প্রকার, একটা হলো ব্রাহ্মী লিপি আর একটা হলো কি খরষ্টি লিপি। ব্রাহ্মী লিপির আবার তিনটা প্রকারভেদ ছিল, পশ্চিমা লিপি ছিল, মধ্য ভারতীয় লিপি আর একটা ছিল পূর্বী লিপি। এই পূর্বী লিপি থেকেই আমাদের বাংলা লিপির উদ্ভব হয়েছে, ঠিক আছে। তাহলে বাংলা লিপির উদ্ভব হয়েছে কি পূর্বী লিপি থেকে। এই অংশ থেকে বিগত প্রতিযোগিতামূলক পরীক্ষার যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা এখন দেখি, অতি দ্রুত সময়ে আপনাদের রিভিশন হয়ে যায়। ভারতীয় মৌলিক লিপি কোনটি? এটা হলো কি ব্রাহ্মী লিপি। বাংলা লিপির উৎস কি, অথবা বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন লিপি থেকে? এটা হলো কি ব্রাহ্মী লিপি থেকে। কোন লিপি থেকে ডান দিক থেকে লেখা হতো? এটি প্রায় অনেক পরীক্ষায় আসছে, সেটা হলো কি গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো খরষ্টি লিপি। খরষ্টি লিপি কোন শাসনামলে বাংলা লিপি স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়? এটা হলো কি সেনামল থেকে। এটাও বিগত সালে প্রায় পরীক্ষাতে এসেছে, সেনামল থেকে, মনে রাখেন কি সেনামল। এবার আমরা ছাপাখানা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে নিই। উপমহাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় 1448 সালে গোয়ায়। জাস্ট মনে রাখবো কি প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1498 সালে। এটা হলো কি গোয়ায়। এটা মুদ্রিত হয়েছিল প্রথম পর্তুগিজ ভাষায়। তারপরে যেটা হয়েছে 1778 খ্রিস্টাব্দে চার্লস উইকিলিস প্রথম বাংলায় ছাপাখানা প্রতিষ্ঠা করেন, বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত করেন। তিনি বাংলা অক্ষরে নকশা তৈরি করেন। নকশা তৈরি করে কে? চার্লস উইলকিন্স। তার নির্দেশনায় পঞ্চানন কর্মকার বাংলা অক্ষর খোদাই করেন। তাহলে যদি বলা হয় বাংলা অক্ষর খোদাই করেন কে? পঞ্চানন কর্মকার কত সালে? 1778 সালে। কার নির্দেশে? চার্লস উইলকিন্স এর নির্দেশে পঞ্চানন কর্মকার, ঠিক আছে। তারপর 1800 খ্রিস্টাব্দে একটা গুরুত্বপূর্ণ হয়েছিল, সেটা হলো কি শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন ও মিশনের যন্ত্রাংশ স্থাপন করা হয়। 1847 সালে রংপুরে বার্তাবাহ যন্ত্র নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। তাহলে যদি বলা হয় বার্তাবাহ যন্ত্র, এটি কোথায় স্থাপিত হয়? এটি হলো কি রংপুরে, প্লাস 1847 সালে। আর এটি ছিল বাংলাদেশের প্রথম কোনো ছাপাখানা। খেয়াল করেন ব্যাপারটা। তাহলে বাংলাদেশে প্রথম কোনো ছাপাখানা কোনটি? বাংলাদেশে প্রথম ছাপাখানা হলো কি বার্তাবাহ যন্ত্র, 1847 সাল, রংপুর, ঠিক আছে। তবে এক্ষেত্রে আরও থাকতে পারে, যদি বলা হয় ঢাকায় প্রথম ছাপাখানায় কবে হয়েছিল? ঢাকায় ছাপাখানা হয় 1860 সালে। এটি হলো প্রথম ঢাকায় স্থাপিত হয়। আর ছাপাখানাটির নাম ছিল বাংলা প্রেস। এই বাংলা প্রেস থেকে এই দীনবন্ধু মিত্রের প্রথম নীল দর্পণ নাটকটি প্রকাশিত হয়, ঠিক আছে। তাহলে যদি বলা হয় বাংলাদেশে প্রথম মুদ্রিত কোনটি? এটি হলো নীল দর্পণ, 1860 সালে। এই প্রশ্নটি অনেক পরীক্ষায় এসেছে। নীল দর্পণ 1860 সালে, দীনবন্ধু মিত্র। জাস্ট এই তিনটি ক্লু জানা থাকলে আপনাদের পারবেন। আর এটির প্রেসের নাম ছিল বাংলা প্রেস। এক্ষেত্রে আমরা দেখি বিগত পরীক্ষায় কী প্রশ্ন এসেছিল এই পর্ব থেকে। এই পর্ব ছিল কি বাংলা মুদ্রাক্ষরকে জনক বলা হয় কাকে? মুদ্রাক্ষরের জনক হলো চার্লস উইলকিন্স, ও যার নির্দেশনায় পঞ্চানন কর্মকার কাজটা শুরু করেছিল। তারপরে হতে পারে উপমহাদেশের প্রথম ছাপাখানা কত সালে প্রতিষ্ঠিত হয়?
এটা হলো উপমহাদেশের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় 1498 সালে। জাস্ট পূর্বের আলোচনা থেকে প্রশ্নগুলো এসেছিলে। তারপরে আসতে পারে বাংলায় প্রথম মুদ্রযন্ত্র কত সালে স্থাপিত হয়, এটা হলো 1800 সালে। তারপরে শ্রীরামপুরে মিশনারি স্মরণের জন্য করা হয়, এটা হলো প্রথম বাংলা মুদ্রণ এর জন্য। তারপরে আসতে পারে বাংলাদেশে প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়, রংপুরে, যেটা আমরা জানলাম ইতিমধ্যে। তারপর বাংলা সাহিত্যের যুগ থেকে আমরা যদি রিভিশন দিতে পারি, সেটা হলো বাংলা সাহিত্যের যুগকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রাচীন যুগ, ঠিক আছে, এই প্রাচীন যুগের সময়কাল হলো 650 থেকে 1200 খ্রিস্টাব্দে। তারপরে আসছে মধ্যযুগ, সেটা হলো কি 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর একটা যুগ আসছে আধুনিক যুগ সর্বশেষ, সেটা হলো 1801 থেকে শুরু করে বর্তমানে চলমান রয়েছে। তবে আধুনিক যুগটা হলো বিশাল সিলেবাস, ঠিক আছে। আমরা এক্ষেত্রে প্রাচীন যুগটা জেনে নিই। এই প্রাচীন যুগে প্রথম যেটা ছিল সেটা হলো কি চর্যাপদ। বাংলা ভাষার প্রথম কাব্য বা কবিতা সংকলনের নামটাই হলো কি চর্যাপদ নামে পরিচিত। এটি বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একটি নিদর্শন। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারের গ্রন্থকার হইতে, নামটা মনে রাখেন, নেপালের রাজ গ্রন্থকার হতে কে, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, ঠিক আছে। 1767 সালে চর্য বিনির্জয়, খেয়াল করেন কি বলছে এখানে, এটা হল কি 1760 সালে চর্যা বিনির্জয় নামক পুঁথিটি আবিষ্কার করেন, ঠিক আছে। এই 1916 তিনি আবিষ্কার করেন 1907 সালে। এই 1916 সালে সবগুলো বই একসাথে 1000 বছরের পুরনো গ্রন্থমালা, কি বলছে এখানে, 1000 বছরের পুরনো গ্রন্থমালা ভাষায়, 1000 বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধগণ দুহা নামে তিনি প্রকাশ করেন। তাহলে কি বলছে, 1916 সালে তিনি প্রকাশ করেন কি 1000 বছর পুরান বাংলা ভাষায় বৌদ্ধজ্ঞান ও দুহা নামে। এখানে স্মরণ রাখা যেতে পারে বাংলার পাল বংশের রাজারা ছিলেন কি বৌদ্ধ ধর্মাবলম্বী, সেজন্য এগুলো বৌদ্ধ ধর্মের নিয়ে লেখা হয়েছিল। আর তাদের এই আমলে চর্চাগীতিগুলো বিকাশ ঘটেছিল বা লিখিত হয়েছিল। এই 7ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে এগুলো রচিত হয়। তাহলে এই যে চর্য বিনির্জয় এগুলো রচিত হয় কত সনে, এগুলো হয় 7ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে। এগুলো জেনলেই আর এমসিকিউ না পড়লেও চলবে আপনাদের। আরেকটা জিনিস আপনাদের জেনে রাখা ভালো, সেটা হলো কি পাল বংশের পরে কে আসে, পাল বংশের পরে আসে কি সেন বংশ। আর পাল বংশ ছিল বৌদ্ধ ধর্ম, আর সেন বংশ হলো কি হিন্দু ধর্ম, ঠিক আছে। তারপর যেটা সেটা হলো ফলে এই যে সেন বংশ আসার ফলে এই বৌদ্ধগণ দেশ থেকে বিতাড়িত হয় এবং নেপালে আশ্রয় গ্রহণ করে, যেখান থেকে নেপাল থেকে এগুলো উদ্ধার করা হয়, কিন্তু এগুলো উৎপত্তিস্থল ছিল বৌদ্ধ। তাই বাংলা সাহিত্যের আদি নিদর্শন বাংলাদেশের বাহিরে নেপালে পাওয়া গিয়েছে। আর চর্যাপদের শব্দগুলো অপরিচিত শব্দ ব্যবহারের রীতি বর্তমানে রীতি থেকে ভিন্ন। এর কবিতাগুলো, তাহলে এটি কীগুলো, এগুলো হলো কি কবিতা, পড়ে বুঝতে কষ্ট হয়। এই জন্য চর্যাপদের ভাষাকে, যেহেতু চর্যাপদের ভাষা বুঝতে কষ্ট হয়, সেজন্য একে বলা হয় কি সান্ধ্য ভাষা বা আলো আধারি ভাষা নামে অনেকে নামকরণ করেছেন। বলে চর্যাপদের কবিতাগুলো পাওয়া, এগুলো একই সাথে কি গান এবং কবিতা। তারপর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে তার বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ বা অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নামে একটি গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থে তিনি তার মতামত প্রকাশ করেন
তিনি বলেন আদি বাংলা ভাষায় রচিত এটি। কেউ কেউ এই ভাষাকে বলা হয় মৈথিলি ভাষা, উড়িষ্যা ভাষা বা আসামি ভাষা বলে অভিহিত করেন। তারপর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সেকালের বাংলা, উড়িষ্যা এবং আসামি ভাষার পার্থক্য ছিল সামান্যই। উল্লেখ্য যে চর্যাপদ উড়িষ্যা, বিহার, আসাম, পশ্চিমবঙ্গ, বাংলার নিজ নিজ ভাষা সাহিত্যের আদির নিদর্শন হিসেবে বিবেচিত। এই চর্যাপদ যে ভাষা রয়েছে এখানে 51টি পদ পাওয়া গিয়েছে, 51টি পদ প্রায় আছে। এটি অনেক পরীক্ষায় এসেছে। কতগুলো পদ ছিল? 51টি পদ। কয়েক পাতা নষ্ট হয়ে যাওয়ায় সর্বমোট 46.5টি পাওয়া গেছে। 51টির মধ্যে টোটাল পাওয়া গেছে কতগুলো? 46.5টি পদ পাওয়া গেছে। এখানে সাড়ে বলতে এই কারণে বোঝাচ্ছি আমরা, এই 23 নং যে পদটি খণ্ডিত আকার পাওয়া গেছে, মানে অর্ধেক পাওয়া গেছে, বাকিটুকু পুরোটুকু পাওয়া যায়নি। এর শেষাংশ পাওয়া যায়নি, প্রথম অংশটি পাওয়া গেছে। তাহলে এই 46.5টি আদান ধরলে তাহলে কত হবে? 47। আর বাকি থাকে কয়টি? 47, 48, 49, 50, 51, 4টি। এর মধ্যে এই 24, 25 এবং 48 নং পদগুলি পাওয়া যায়নি। তাহলে কত? 24, 25 আর 48 পাওয়া যায়নি। আর চর্যাপদের মূল পদকর্তা মানে রচয়িতা ছিল 24 জন। অনেকের মতে আদি চর্চাকার মানে কে সর্বপ্রথম এটা লিখে, সেটা হলো কি? লুইপা। তাহলে চর্যাপদের আদি লেখককে? লুইপা। আমাদের আদি কবি হয় লুইপা নামে খ্যাত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীনতম চর্চাকার হলো, ইনিও এখানে ব্যতিক্রম প্রকাশ করছে, তিনি হলেন সবরপা নামে অভিহিত করছেন, যিনি প্রাচীনতম চর্চাকার শহীদুল্লাহর মতে আর কি। তারপর আসছে চর্যাপদের ভাষাটা কি? বঙ্গ কামরূপী ভাষা। তারপরে এখানে যে 24 জন রচয়িতা ছিল তার মধ্যে সর্বাধিক পদ রচয়িতা করছে কি? কান্নপা। কান্নপা রচয়িতা করছে সর্বাধিক 13টি পদ। আর মণিদত্ত চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে প্রকাশ করেন। তাহলে টিকার মাধ্যমে প্রকাশ করে কি? মণিদত্ত। এই যে আপনারা একটু নমুনা দেখেন, ঠিক আছে? এগুলো হলো আসলে চর্যাপদ, ঠিক আছে? এখন আমরা দেখব কান্নপা। কান্নপা রচয়িতা করছে 13টি পদ, তিনি সর্বাধিক পদ রচয়িতা। তারপরে বসুকোপা আছে, 8টি রচয়িতা করছে। তারপর নেক্সট ডাক এবং ঘনার বচন আছে এক্ষেত্রে। এই বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক এই চর্যাপদ প্রকাশ করেন শ্রী হরপ্রসাদ শাস্ত্রী। আর আরেকটা কথা, চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি প্রমাণ করেন যে চর্যাপদের ভাষা আসলেই এটা হলো বাংলা। এক্ষেত্রে আমরা জেনে রাখি গুরুত্বপূর্ণ বিগত সালের কয়েকটি প্রশ্ন। চর্যাপদের রচনার সময়কাল এক্ষেত্রে ভিন্ন মত রয়েছে, যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে 650 আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে 950 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে। তবে চর্যাপদ কয়টি পদ বা গান ছিল? আমরা আগেই জেনেছি যে 51টি, ঠিক আছে? 51টি ছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে 50টি। যদি নাম না থাকে তাহলে অবশ্যই আমরা 51টি আনসার করব, আর যখন বলবো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তখন কেবল 50টি আনসার দেব। চর্যাপদের পদকর্তা কতজন? আমরা ইতিমধ্যে জেনেছি যে 24 জন চর্যাপদের রচয়িতা, 24 জন, ঠিক আছে? কিন্তু যদি বলা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাহলে আমরা 23 জন দেবো, একজন কম। ইনি সব ক্ষেত্রেই একজন করে কম ধরেছে। তারপরে আসতে পারে চর্যাপদের প্রথম রচয়িতাকে, অধিকাংশের মধ্যে লুইপা, আমরা যেটা ইতিমধ্যে শিখেছি লুইপাই, ঠিক আছে? শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে সবরপা। আর সবরপাই হলো একজন বাঙালি, চর্যাপদের বাঙালি রচয়িতা হলো সবরপা।
আর চর্চার ভিতর কোন ছন্দে রচিত? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তবে অনেকে এটাকে মাত্রাবৃত্ত ছন্দ বলে অভিহিত করেছেন। প্রশ্ন মধ্যে যদি থাকে এটা কি মাত্রাবৃত্ত ছন্দে, তবে এটা এখনও অনেক মানে শিউলি বলা যায় না, ঠিক আছে। তবে আমি এটা সাধারণত কি মাত্রাবৃত্ত বলেই ধরা হয়। এক্ষেত্রে বিগত বিভিন্ন পরীক্ষায় যে এসেছিল সেগুলা আমরা দেখি যে 35তম বিসিএসের একটা প্রশ্ন, সেটা হলো কি সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? সেটা হলো কি কান্নপা। লুইপা হলো আদি আর কান্নপাটা হলো 13টি পদ রচয়িতা। তারপর আসছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? তো অবশ্যই নিদর্শন দোহাকোষ। তারপর বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন অথবা বাংলা ভাষার সবচেয়ে পূর্ণ পুঁথির সন্ধান পাওয়া গেছে, বাংলা ভাষার আদিম নিদর্শন, এগুলো হলো কি চর্যাপদ। কোন পণ্ডিত চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে প্রকাশ করেন? মণি দত্ত। আমরা ইতিমধ্যে শিখছি এটি কি মণি দত্ত। তারপরে আসতে পারে চর্যাপদ কোথা থেকে প্রকাশিত হয়? এটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচিত হয়? এটা পাল আমলে, মানে বৌদ্ধদের যে পাল। আর পালের পরে আসছে সেন বংশ। সেন আসার পরে ছিল হিন্দুরা, তখন এই পাল বৌদ্ধরা পালিয়ে নেপালে গেছে, তখন আমরা নেপাল থেকে 1907 সালে পাওয়া গিয়েছে। আচ্ছা, তারপরে কি বলছে? কোন পণ্ডিত চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে প্রকাশ করেন? এটা হলো কি মণি দত্ত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কি? চর্যাপদের ভাষাগুলো নাম শুনলে অনেক মজা লাগে। যখা কিশোরী, ব্রজবুলি, সান্ধ্য ভাষা, বঙ্গকামরূপী। এটা হলো কি বঙ্গকামরূপী ভাষা। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে কোথায়? নেপালের সেই রাজগ্রন্থাগারে। চর্যাপদ আবিষ্কার হয় কোন দেশ থেকে? নেপালে। চর্যাপদ এক প্রকার কি বলেন তো? কি দেখি, গান, ছড়া, নাকি রম্যরচনা? গান বা কবিতা, ঠিক আছে, গান বা কবিতা। তারপর বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন, ঐতিহাসিক নিদর্শন কোনটি? এটা হলো চর্যাপদ। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ কোনটি বলেন দেখি? হ্যাঁ, চর্যাপদ। তারপরে বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন চর্যাপদ। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন রচনা এর আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী। চট্টোপাধ্যায় চর্যাগীতি আবিষ্কার করেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ আবিষ্কৃত কোথা থেকে? নেপালের রাজগ্রন্থাগার থেকে। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় 30তম বিসিএসের প্রশ্ন 1907 সালে। বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক চর্যাপদকে সম্পাদনা করেন শ্রী হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন কে? চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম কি? 1000 বছরের পুরনো বাংলা ভাষার বুদ্ধ গান ও দোহা। নামটি কঠিন হলেও জেনে রাখা ভালো। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? সহজিয়া বৌদ্ধদের, কারণ তখন বৌদ্ধ ধর্ম প্রচলিত ছিল পাল বংশে। কোন সাহিত্যকর্ম সান্ধ্য ভাষায় প্রয়োগ রয়েছে চর্যাপদে? চর্যাপদের আনুমানিক বয়স কত বছর? 1000 বছর। প্রাপ্ত চর্যাপদের কর্মকর্তা কতজন? আমরা জানি 24 জন, কিন্তু এখানে যেহেতু 24 নাই, সুতরাং আমরা এখানে আনসার দেব কত? 23 জন, কারণ ডক্টর শহীদুল্লাহর মতো রয়েছে 23 জন। চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গিয়েছে? 23 নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে, শেষের অংশ পাওয়া যায়নি। চর্যাপদ কোন ছন্দে লেখা? এটা হলো মাত্রা বৃত্ত। বাংলা সাহিত্যের আদিকবি কে? বাংলা সাহিত্যের আদিকবি হলো কি লুইপা।
চর্যাপদের কবিগণের মধ্যে সর্বাধিক পদরচয়িতার অধিকারী কে? এটা অধিকারী হলো কি কান্নপা, 13টি পদ উনি। সবরপা কে ছিলেন? সবরপা ছিলেন একজন চর্চাকার, ইনি কিন্তু বাঙালি ছিল একমাত্র। নিচের কোনটি সহোদর ভাষাগোষ্ঠী? বাংলা ও অসমিয়া এরা সহোদর। অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটা কি? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ইতিমধ্যে আমরা এটা বলেছি। খনার বচন কি সংক্রান্ত? এটা হলো কি কৃষি সংক্রান্ত। বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস এই দুটির মধ্যে কোনটি বেশি পুরাতন? ইংরেজি সাহিত্যের ইতিহাস, এটি অনেক পুরাতন। এর মাধ্যমে আমাদের প্রাচীন যুগের অধ্যায় শেষ হলো। এর পরবর্তীতে আমরা শুরু করব মধ্যযুগ। যদি আপনাদের ইতিপূর্বে এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন এবং পরবর্তী মধ্যযুগের ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।